জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই নাস্তিক মুরতাদ বেশ্যারানী পতিতারানী শাওনের জানাজার নামাজ বাংলার জমিনে হতে দেওয়া হবে না। শাওনের লাশ যেন নিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, কারণ সে ছিল আওয়ামী লীগের দূষর, ভারতের দালাল। এবং যে সময় শেষ হয়ে গেল জুলাইকে সিডিআই বলা শাওনের, সেই জুলাইকে বিভিন্নভাবে কটাক্ষ করে শেষ রক্ষা পেল না এই অভিনেত্রী। জুলাই যোদ্ধাদের কপাল খুলে গেছে। জুলাই যোদ্ধারা এখন আনন্দে নাচতেছে। জুলাই যোদ্ধারা যারা জুলাইকে সিডিআই করতে চাচ্ছে তাদেরই। তোরা ভাবছিস তোরা আওয়ামী লীগের বড় নেত্রী হয়ে গেছিস বা ভবিষ্যতে নেত্রী হবি না। হাদি ছিঁড়া ফালাইতে চাইছিল কিন্তু সে পারলো না, কিন্তু তার শিষ্যরা যদি তোদেরকে সুযোগ মতে পায় না পুরা ছিঁড়ে দিবে। সাবধানে থাকিস তোরা। এই জেনজি তোদেরকে ছিঁড়ে ফেরে কুত্তাকে খাওয়াবে দেখিস। সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ হিল আমান আজমি। অবশেষে কিন্তু ক্ষমতা হারালেন জেনারেল ওয়াকারুজ্জামান। নতুন সেনাপ্রধান হচ্ছেন আব্দুল্লাহ আমান আজমি। তবে কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিদায় ঘণ্টা বেজে গেছে? তবে নতুন সেনাপ্রধান হচ্ছে কে? হ্যাঁ দর্শক, যিনি সে সময় জামায়াত ইসলাম প্রধান গোলাম আজমের পুত্র ছিলেন, আর যার ফলে কিন্তু তাকে গুমের শিকার হতে হয়েছে। তবে বিএনপি সরকার এসে কিন্তু তার প্রাপ্য সম্মানটুকুই কিন্তু তাকে বুঝিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল বিষয়গুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। জুলাই যোদ্ধাদের কপাল খুলে গেছে। জুলাই যোদ্ধারা এখন আনন্দে নাচতেছে। জুলাই যোদ্ধারা যারা জুলাইকে সিডিআই করতে চাচ্ছে তাদেরই পক্ষে দাঁড়াইছে। অবাক লাগতেছে তাই না, যে যারা জুলাইকে সিডিআই করতে চাচ্ছে জুলাই যোদ্ধারা কেন তাদের পক্ষে দাঁড়াইছে? হ্যাঁ, পক্ষে দাঁড়াইছে। কেন পক্ষে দাঁড়াইছে সেটাও বলতেছি। তার আগে জানতে হবে জুলাই কারা আর কারা জুলাইকে সিডিআই করতে চাচ্ছে। জুলাই হাসনাত আব্দুল্লাহ, বডি ফিগার দেখছেন, নাহিদ, এছাড়াও এই ছবিগুলো দেখেন, এরা হচ্ছে জুলাই। মানে প্রত্যেকেই এক একটা করে জুলাই। এরাই জুলাই যোদ্ধা, একই সাথে এরা জুলাইয়ের অগ্রণী সৈনিক, আর এরাই জুলাই। আর জুলাইকে সিডিআই করতে চাচ্ছে কারা? তাদেরকে একটুবার দেখেন, হালকা পাতলা দেখেন। এরা জুলাইকে সিডিআই করতে চাচ্ছে। চেহারা কিন্তু সুন্দর আছে। জুলাইকে প্রথম সিডিআই করতে চাইছে মেহের আফরোজ শাওন, আমাদের আইন উপদেষ্টা, মানে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের কিন্তু প্রিয় শাশুড়ি এবং হুমায়ুন আহমেদের স্ত্রী। মানে হুমায়ুন আহমেদের বয়স বেশি তো, আর তার স্ত্রী মেহের আফরোজ শাওনের একটু বয়স কম, তাই একটু সিডিআই দরকার, বোঝেন নাই? এই জন্য সে সিডিআই করতে চাইছে। আর সিডিআই কেন করতে চাইছে? জুলাই যোদ্ধারা কিন্তু দেখতে শুনতে মার্শাল্লাহ সুন্দর আছে, বডি ফিটনেস ভালো আছে, ওইটাও কিন্তু বড় আছে, বোঝেন নাই কোনটা? হ্যাঁ, বুঝে নিয়েন, ওইটাও কিন্তু বড় আছে। তো জুলাইরে সিডিআই করলে বড় বড় গুলা পাবে, বোঝেন নাই? হ্যাঁ, তাই জুলাই সিডিআই করতে চাচ্ছে। স্বামী মানে মারা গেছে, বয়স্ক স্বামীরে বিয়ে করছিল, তার তো একটু সিডিআই দরকার, তাই না? এই জন্য জুলাই যোদ্ধা যারা আছে তাদেরকে সিডিআই করতে চাই। এখন বুঝালন কেন সিডিআই করতে চাচ্ছে। আবার এই শাওনের পক্ষে কারা দাঁড়াচ্ছে জানেন? ওই যে আওয়ামী লীগের প্রতিমন্ত্রী ছিল টাকলা মুরাদ, যাই পিছন দিক থেকে লাগাতে চাইছিল। মানে সামনে তো লাগানো যাবে না রে ভাই, সামনে অনেক বন্ধ, সামনে লাগানো যাবে না, তাই মুরাদ পিছন দিক থেকে লাগাতে চাইছিল। তাই আবার এই শাওনের সাথে সিডিআই এর পক্ষে দাঁড়াইছে, কারণ সেও তো বুঝতে পারছে জুলাই যোদ্ধাদের বডি ফিটনেস ভালো, সাহস ভালো, তারা রাজপথে স্বৈরাচারীর বিরুদ্ধে দাঁড়াইছে। এখন তাদের তো সবকিছুই ভালো, তাই না? মানে ওইটাও বড়, ওই টাকলা মুরাদের মতো তো আর ছোট না। এই জন্য সেও চিন্তা করতেছে যে শাওনের সাথে একটু আমিও সিডিআই করি, দেখি তাদের কত বড় বড়, বোঝেন নাই? তারপরে আরেকজন আসছে ছিদ্র নায়িকা পিয়া আর কি। তো সেই পিয়াও বলছে যে শাওনের বিপক্ষে যারা দাঁড়াচ্ছে, মব সৃষ্টি করার চেষ্টা করবে, তাদের পক্ষে আপনারা দাঁড়াবেন। থুকু ভুলে গেছে আর কি, তাদের বিপক্ষে দাঁড়াবেন। কারণ কি? কারণ এই তো এই বয়সে একটু সিডিআই করতে চাইছে জুলাই যোদ্ধাদের। আবার বলতেছি বডি ফিটনেস ভালো, চেহারা ভালো, সাহস আছে, আবার ওইটাও বড়, তাই এরা জুলাই সিডিআই করতে চাচ্ছে। জুলাই সিডিআই কিন্তু অন্য কেউ করতে চাচ্ছে না, বা জুলাই সিডিআই নিয়ে কিন্তু আওয়ামী লীগের এমপি মন্ত্রী এরা কোনো পোস্ট করতেছে না। পোস্ট করতেছে এই যে কচু ক্ষেতের কিছু আছে না, ওই যে কচু বনে হেগে গেল তারা আর কি। অভিনয়ের মাধ্যমে দেখছেন, অনেক অভিনয় দেখছেন শাওনের, ওই এক এক জায়গায় দেখতেছেন ঘেউ ঘেউ করতেছে। আবার অভিনয়ের মাধ্যমে শাওনের মাকে কি বলছে এক অভিনেতা সেটাও শুনছেন। হ্যাঁ,
হ্যাঁ, তো এখন এরা আসলে ওই কারণেই জুলাইকে সিডিআই করতে চায়, বড় বড় দরকার। এখন জুলাইকে যারা সিডিআই করতে চায় তারা কেন এই সিডিআই এর পক্ষে দাঁড়ালো? যুবক মানুষ তো অনেক ইচ্ছা থাকে। এই ধরেন মাহিয়া মাহি সিয়ারা মার্শাল্লাহ আল্লাহ তাআলা ভালো দিছে, বোঝেন নাই? এখন সে যদি তাদেরকে সিডিআই করতে চায়, এই যুবকেরা কি ছেড়ে দিবে? অনেক যুবকের কিন্তু স্বপ্ন যে যদি আমার একটু এই ওরা আর কি যদি একটু সিডিআই করতো তাহলে খুশি হতো, অনেকে স্বপ্ন দেখে। এই জন্য তার পক্ষে দাঁড়াইছে, বলতেছে আপা আসেন সিডিআই, আপা আসেন সিডিআই, বোঝেন নাই? তো এই জন্য জুলাই যোদ্ধারা এখন তাদের পক্ষে দাঁড়াচ্ছে, তারা রাজি হয়েছে আর কি। মানে জুলাই যোদ্ধাদের সিডিআই করতে চাইছিল এইসব সুন্দরীরা, যদিও মানে একটু ফিল্টার টিল্টার মেকআপ টেকআপ নাই দেয়, তারা ওইরকম করে আর কি, মানে একটু ক্যামেরার সামনে একটু ভালো দেখায়, বাস্তবে কিন্তু মানে কেমন একটু সরাসরি কোনোদিন পারলে দেখে আইসেন। তারপরে অনেকের ইচ্ছা আছে আর কি, ওই যে ফিল্টার মারা দেখছে না, এই জন্য জুলাই যোদ্ধারা বলতেছে আসেন সিডিআই, আসেন সিডিআই। মানে তারা রাজি হয়েছে যে আপনারা যেহেতু আশা করে জুলাইরে সিডিআই করতে চান, আমাদের সিডিআই করতে চান, তো আমরা রাজি হয়েছি, বুঝেন নাই? এখন আমার একটু ইচ্ছা হচ্ছিল যদি আমিও জুলাই যোদ্ধা হতাম তাহলে আমারও সিডিআই করতো, মানে একটু ভাল লাগতো আর কি, বুঝেন নাই? স্বপ্ন টপ্ন তো সবাই থাকে আর কি। তো জুলাই সিডিআই, এই জন্য যাদেরকে সিডিআই করতে চাইছে তারা পক্ষে দাঁড়াইছে। এখন প্রশ্ন হলো জামাত শিবির এনসিপি কেন চুপ হয়ে গেছে? এটার দুইটা কারণ। এখন জামাত শিবির এনসিপি বলতেছে ভাই কিছু মানুষজন তো ঘেউ করবেই, মানে তাদের স্বভাবটা তো ওই যে ওইরকম না, কুকুরের মতো ঘেউ করা। তো ওরা যদি ঘেউ করে, আমরা যদি তাদের পিছনে ঘেউ করি তাহলে কেমন লাগে? মানে এই একটা কারণ হতে পারে। জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন গতকাল রাত 3টা 30 মিনিটের সময় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের আনন্দবাজার, বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং ভারতের আনন্দবাজার পত্রিকা CNN, আল জাজিরার বরাত দিয়ে জানা যায় যে তিনি ঢাকার একটি আবাসিক হোটেলে তার ফ্রেন্ড বন্ধু এক্স বন্ধু নিয়ে মদ পান করারত অবস্থায় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাকে সাথে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এবং বলেন যে অতিরিক্ত মদপান এবং যৌন মিলমিশা করার কারণে মস্তিষ্কে রক্তকরণের কারণে তার অকাল মৃত্যু হয়। তার এই অকাল মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে সুখের ছায়া নেমে আসে। এদিকে বাংলাদেশের উলামায়ে সমাজ, বুদ্ধিজীবী সহ জুলাই যোদ্ধা, সুশীল সমাজ, এনসিপি, বিএনপি, জামাত আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে এবং রাস্তায় আনন্দ মিছিল এবং শোভাযাত্রা করে এবং একে অন্যকে তারা মিষ্টি বিতরণ করে। এদিকে তার জানাজার নামাজ, প্রথম জানাজার নামাজ হবে FDC-তে, দ্বিতীয় জানাজার নামাজ হবে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে, তৃতীয় জানাজার নামাজ গাজীপুর নুহাসপল্লীতে দেওয়ার পরে তাকে সেখানে দাফন কাফন করা হবে। এদিকে বাংলাদেশের উলামায়ে কেরাম, বায়তুল মোকাররমের ইমাম খতিব সাহেব আব্দুল মালেক, চরমুনাইর পীর সাহেব, হেফাজতের আমির সাহেব এবং খেলাফত মজলিসের আমির হযরত আল্লামা শেখুল হাদিস মুমিনুল হক সাহেব এক যৌথ বিবৃতিতে বলেন, এই নাস্তিক মুরতাদ বেশ্যারানী পতিতারানী শাওনের জানাজার নামাজ বাংলার জমিনে হতে দেওয়া হবে না এবং যে এই জানাজার নামাজ পড়াবে তা সেই হুজুরকে, সেই আলেমকে মুরতাদ এবং নাস্তিক উপাধি দিয়ে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। এদিকে এনসিপি এবং জুলাই যোদ্ধারা বলে যে তার লাশ বাংলাদেশে রাখা হবে না। পার্শ্ববর্তী রাষ্ট্রের সরকারকে আমি আহ্বান জানাই শাওনের লাশ যেন নিয়ে যেন শ্মশানে জ্বালিয়ে দেওয়া হয়, কারণ সে ছিল আওয়ামী লীগের দূষর, ভারতের দালাল এবং পাকিস্তানের এজেন্ট। সেই শাওনের তারা বাংলাদেশে না রাখার জন্য বাংলাদেশ সরকারকেও তারা উদারত আহ্বান জানান। বিগত 15 বছরের স্বৈর শাসনের জাঁতাকলে পিষ্ট হয়ে যে মেধাবী সেনা কর্মকর্তার বর্ণাঢ্য সামরিক ক্যারিয়ারের অপমৃত্যু ঘটেছিল, আজ সেই ধ্বংসস্তূপ থেকেই এক রাজকীয় প্রত্যাবর্তন ঘটল ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ হিল আমান আজমির। আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার নির্মম শিকার হয়ে দীর্ঘ 8 বছর গুমের অন্ধকূপে দিন কাটানো এই দেশপ্রেমিক সেনা সদস্যকে আজ রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়েছে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক বিবেচনা ও সরকারের যুগান্তকারী সিদ্ধান্তে আমান আজমিকে কেবল তার হারানো মর্যাদায় ফিরিয়ে দেওয়া হয়নি, বরং তাকে ভূতাপেক্ষভাবে পদোন্নতি দিয়ে করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল। কিন্তু কেন এই অভাবনীয় সিদ্ধান্ত? কেন শেখ হাসিনার আমলে গুম হওয়া একজন কর্মকর্তাকে আজ রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পদমর্যাদায় আসীন করা হলো? আর এর মাধ্যমে দেশের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে কি বার্তা দিতে চাইছেন তারেক রহমান? আজমির এই উত্থান এবং বাংলাদেশের সামরিক প্রশাসনে ঘটে যাওয়া এই বিশাল রদ বদলের নৈপথ্যের গল্প জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে যে 2009 সাল থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বৈষম্য ও প্রতিহিংসার শিকার হওয়া সশস্ত্র বাহিনীর মোট 150 জন কর্মকর্তাকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক দিক বিবেচনায় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষ কমিটির সুপারিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই 150 জন কর্মকর্তার মধ্যে 115 জন সেনাবাহিনীর, 21 জন নৌবাহিনীর এবং 14 জন বিমান বাহিনীর। আওয়ামী লীগ সরকারের আমলে এসব দেশপ্রেমিক কর্মকর্তাকে জোরপূর্বক বরখাস্ত করা হয়েছিল, না হয় বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়া হয়েছিল। বর্তমান সরকার তাদের সেই অবৈধ অবসরের আদেশ বাতিল করে দিয়ে পদমর্যাদা অনুযায়ী ভূতাপেক্ষ পদোন্নতি এবং কোটি কোটি টাকার বকেয়া আর্থিক সুবিধা প্রদানের ঘোষণা দিয়েছে। তবে এই সুবিশাল তালিকার সবচেয়ে উজ্জ্বল এবং আলোচিত নামটি হল আব্দুল্লাহ হিল আমান আজমি। আজমির অপরাধ কেবল এটাই ছিল যে তিনি জামায়াত ইসলামীর সাবেক আমির গোলাম আজমের জ্যেষ্ঠ পুত্র, কিন্তু রাজনীতির বাইরে তার পেশাদার সামরিক পরিচয় ছিল আকাশচুম্বী। 1979 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগ দিয়ে তিনি নিজের অসামান্য মেধার পরিচয় দেন এবং পুরো ব্যাচের শ্রেষ্ঠ ক্যাডেট হিসেবে সম্মানজনক সোর্ড অব অনার অর্জন করেন। 1981 সালে কমিশন লাভের পর থেকে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পদে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেন। তাকে মনে করা হতো সেনাবাহিনীর একজন ভবিষ্যৎ কর্ণধার, কিন্তু শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরই শুরু হয় তার ক্যারিয়ার ধ্বংসের সুপরিকল্পিত নীল নকশা। 2009 সালে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়, যা ছিল তার বর্ণাঢ্য ক্যারিয়ারের এক নিষ্ঠুর অপমৃত্যু। কিন্তু সেই বঞ্চনা কেবল বরখাস্তের মধ্যে সীমাবদ্ধ ছিল না। 2016 সালের আগস্ট মাসে ঢাকার মগবাজারের নিজ বাসার সামনে থেকে সাদা পোশাকধারী গোয়েন্দারা তাকে তুলে নিয়ে যায়। এরপর দীর্ঘ 8টি বছর তিনি ছিলেন নিখোঁজ। তার পরিবার, মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক মহলের শত আর্তনাদ সত্ত্বেও শেখ হাসিনা সরকার বারবার এই গুমের ঘটনা অস্বীকার করে এসেছে। অথচ বন্দী অবস্থায় তিনি যে অমানবিক নির্যাতনের শিকার হয়েছিলেন তা আজ দেশবাসীর কাছে স্পষ্ট। কুখ্যাত আয়না ঘরে বন্দী থাকাকালীন তিনি সূর্যের আলো দেখেননি, বাইরের মানুষের সাথে কথা বলতে পারেননি, এমনকি তার বৃদ্ধা মা তার ফেরার পথ চেয়ে কাঁদতে কাঁদতে মারা গেলেও তাকে মায়ের শেষ বিদায়ে অংশ নিতে দেয়া হয়নি। এই ভয়াবহ গুম সংস্কৃতি ছিল শেখ হাসিনা সরকারের দেশপ্রেমিক ও মেধাবী অফিসারদের দমন করার একটি অস্ত্র, যারা দেশের সার্বভৌমত্ব নিয়ে আপোষহীন ছিলেন, যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ছিলেন, তাদেরই এভাবে গুম করে সেনাবাহিনীতে এক ধরনের ভয়ের রাজত্ব কায়েম করেছিল বিগত আওয়ামী সরকার। অবশেষে 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর ফিরে আসেন আজমি। আর তার ফিরে আসার পরই বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকার তার প্রতি হওয়া অন্যায়ের প্রতিকার করতে এগিয়ে আসে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমান আজমির চাকরির রেকর্ড পুনর্বিবেচনা করে তাকে 2011 সাল থেকে ভূতাপেক্ষভাবে মেজর জেনারেল এবং 2014 সাল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। অর্থাৎ যদি তাকে রাজনৈতিকভাবে বরখাস্ত করা না হতো, তবে নিজ যোগ্যতায় তিনি অনেক আগেই লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদায় আসীন হতেন। তাকে এই সম্মান দেওয়ার মাধ্যমে রাষ্ট্র আজ স্বীকার করে নিল যে তার প্রতি হওয়া প্রতিটি পদক্ষেপ ছিল বেআইনি এবং প্রতিহিংসামূলক। আমান আজমিকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করার বিষয়টি কেবল একটি সাধারণ পদোন্নতি নয়, এটি অত্যন্ত গভীর একটি সামরিক ও রাজনৈতিক বার্তা। লেফটেন্যান্ট জেনারেল পদটি সেনাবাহিনীর পিরামিড কাঠামোর একেবারে শীর্ষ স্তরের একটি পদ। আজমিকে এই মর্যাদা দেওয়ার মাধ্যমে সরকার প্রমাণ করল যে মেধা ও দেশপ্রেম থাকলে রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে দাবিয়ে রাখা যায় না। একই সাথে এটি তারেক রহমানের সেই মানবিক এবং দূরদর্শী রাজনীতির বহিঃপ্রকাশ, যেখানে তিনি প্রতিহিংসার বদলে ন্যায়ের শাসন কায়েম করতে চাইছেন। এই সিদ্ধান্তের মাধ্যমে সেনাবাহিনীতে কর্মরত কর্মকর্তাদের মনেও এক ধরনের আস্থার সৃষ্টি হয়েছে যে দেশপ্রেমিক ও যোগ্য অফিসারদের সম্মান দেওয়ার দিন ফিরে এসেছে। বিগত সরকারের আমলে যারা দলীয় আনুগত্যের বদলে পেশাদারিত্বকে বড় করে দেখেছিলেন, তাদের যেভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, বর্তমান সরকার আজ তাদের বীরের মর্যাদায় বরণ করে নিচ্ছে। আমান আজমি ফিরে এসে এবং এই সর্বোচ্চ পদমর্যাদা পাওয়ার পর তার ভাষ্যে দেশের নিরাপত্তা ও ভারতের আধিপত্যবাদ নিয়ে যে জোরালো অবস্থান নিয়েছে তা বিশেষভাবে উল্লেখ্য। তিনি স্পষ্ট করে বলেছেন যে দীর্ঘ 16 বছর ধরে শেখ হাসিনা সরকার সেনাবাহিনীকে ভারতের স্বার্থ রক্ষায় ব্যবহার করেছে। দেশপ্রেমিক অফিসারদের সরিয়ে দিয়ে ভারতের তল্পি বাহকদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছিল। তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন যে বাংলাদেশ ও চীন যদি ঐক্যবদ্ধ থাকে, তবে ভারতের কোনো ষড়যন্ত্রই এদেশে সফল হবে না। আজমির মতো একজন দক্ষ ও ঝানু সামরিক কর্মকর্তার কণ্ঠে এমন দৃঢ় বক্তব্য ভারতের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে এক ধরনের শক্তিশালী প্রতিরোধ হিসেবেই কাজ করছে। তারই তেজ ও দেশপ্রেমী প্রমাণ করে যে কেন শেখ হাসিনা সরকার তাকে 8 বছর গুম করে রাখতে চেয়েছিল। সবশেষে বলা যায়, আব্দুল্লাহ হিল আমান আজমির এই উত্থান বাংলাদেশের ইতিহাসের এক কালজয়ী অধ্যায় হয়ে থাকবে। এক যুগেরও বেশি সময় ধরে চলা বঞ্চনা, 8 বছরের বন্দি দশা আর ক্যারিয়ারের অপমৃত্যু পেরিয়ে তিনি আজ লেফটেন্যান্ট জেনারেল। তার এই পদোন্নতি কেবল তার ব্যক্তিগত বিজয় নয়, বরং এটি সারা দেশের সেই সব শত শত সেনা সদস্যদের বিজয় যারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। তারেক রহমানের এই সাহসী ও মানবিক পদক্ষেপের ফলে সেনাবাহিনীতে দলীয়করণের কালো মেঘ কেটে গিয়ে পেশাদারিত্বের নতুন সূর্য উদিত হয়েছে। যারা ভাবতেন মেধাবীদের দমন করে গুমের সংস্কৃতি দিয়ে ক্ষমতা চিরস্থায়ী করা যায়, আমান আজমির এই প্রত্যাবর্তন তাদের গালে এক জ্বলন্ত চপেটাঘাত।
আগামীর বাংলাদেশে আমান আজমির মতো দেশপ্রেমিক সেনারা আমাদের সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হয়ে থাকবেন, এমনটাই এখন জনগণের প্রত্যাশা। দর্শক, আব্দুল্লাহিল আমান আজমিরের ঐতিহাসিক সম্মান প্রাপ্তি এবং তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা, এসব নিয়ে আপনার মতামত কি? এই বিশাল সামরিক পুনর্মূল্যায়ন কি দেশের রাজনীতিতে নতুন কোনো দিক উন্মোচন করবে? আপনাদের মূল্যবান ভাবনা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।